রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ঐতিহাসিক ৭ মার্চ আজ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উদ্বুদ্ধ করেছিল জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন প্রক্রিয়ায় গ্রাহকের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে শঙ্কা। সরকার বলছে এটি পরিকল্পিত অপপ্রচার। ইউপি নির্বাচন নিয়ে সরব প্রার্থী ভোটাররা। মাদারীপুরে প্রচারে বাধা, হুমকি সহ নানা অভিযোগ। আচরণবিধি লঙ্ঘন করলেই ব্যবস্থার হুঁশিয়ারি। কিছুদিন বন্ধ থাকার পর বগুড়ার করতা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন আবারও শুরু। সর্বশান্ত এলাকার মানুষ, অভিযান চলছে বলছে প্রশাসন। এবং ইতিহাস গড়া হলো না বাংলাদেশের। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে ৮ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ মাশরাফির দলের। ষষ্ঠবার শিরোপা জিতল টিম ইন্ডিয়া। সমস্যাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। উত্তাল মার্চের খবর। সাতই মার্চ 1971 তৎকালীন রেসকোর্স ময়দানে লাখো মানুষের সামনে দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ উদ্বুদ্ধ করেছিল এ জাতিকে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে। গণতন্ত্র, সমতা আর অসাম্প্রদায়িকতাই যে বাঙালির জাতীয় চেতনার সুর হবে তা উঠে আসে কিংবদন্তির এ ভাষণে। যে ভাষণ 25শে মার্চ পর্যন্ত 7 কোটি মানুষকে প্রস্তুত করেছিল স্বাধীনতার সংকল্পে উদ্বুদ্ধ হতে। আরো জানাচ্ছেন শাফিন জাহিদ। 1971 সালের 1 মার্চ পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান যখন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলেন, তখন হোটেল পূর্বানীতে আওয়ামী লীগ সংসদীয় দলের সংবাদ সম্মেলনে সে অন্যায়ের প্রতিবাদ করতে 7ই মার্চের জনসভার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর 18 মিনিটের সে ভাষণটি হয়ে গেছে ইতিহাস। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। আকাশমুখী আঙ্গুল আর বজ্রকণ্ঠের ঘোষণা 7.5 কোটি বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে জাগরণের সামিল হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার উদ্দীপনা জুগিয়েছিল। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ ছিল একটি অগ্নিশলাকা, যা প্রজ্বলিত করেছিল মুক্তিযুদ্ধের দাবানল, যার সামনে টিকে থাকতে পারেনি শক্তিশালী পাক বাহিনী। বিশিষ্টজনেরা বলছেন 7ই মার্চের ভাষণ এমনই তাৎপর্যপূর্ণ ছিল যে ওই ভাষণের নির্দেশাবলী অনুসরণ করেই জাগ্রত জনতা ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। আমি তো বিস্মিত হয়ে যাই যে ক্ষণজন্ম পুরুষ না হলে, ঐতিহাসিক বোধ খুব গভীর না হলে এমন একটি ভাষণ দেয়া যায় যার প্রতিটি লাইনই গুরুত্বপূর্ণ। এ ভাষণ যারা দেখার ও শোনার সুযোগ পেয়েছিলেন, সেটা ছিল তাদের জন্য চরম এক সৌভাগ্যের প্রাপ্তি। সেদিন আমার মনে হয়েছিল এই তারিখটি শুধু একটি তারিখ মাত্র নয়, এই দিনটি বাঙালি জাতির জন্য একটি অনন্ত প্রেরণা হিসাবে কাজ করবে। সেদিন মনে হয়েছিল সেই ভাষণটি বাঙালিকে যোদ্ধা জাতিতে পরিণত করেছিল এবং এই যোদ্ধা জাতি জীবন দান করে 26শে মার্চ অর্জন করেছিল স্বাধীনতার অমর দিন। সে সময় যারা এ ভাষণটি শুনতে পারেননি, তাদেরকে এ ভাষণের অন্তরে নিহিত প্রেরণার জায়গাগুলোকে অনুধাবন করার আহ্বান জানান বিশিষ্টজনেরা। বিশ্লেষকরা বলছেন বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের প্রতিটি শব্দ, প্রতিটি লাইন, প্রতিটি নির্দেশ, যা পরবর্তী সময়কালে বুকের গভীরে ধারণ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেদিনের যোদ্ধারা। যে ভাষণ পুরো মুক্তিযুদ্ধকালেই উজ্জীবিত করে রেখেছিল বাঙালি জাতিকে। যে ভাষণে এসেছে মহাবিজয়, আমরা পেয়েছি স্বাধীন এক বাংলাদেশ। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য ও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক তৈরি করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া নিজেকে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে প্রমাণ করেছেন।
একাত্তরের আজকের দিনেই এসেছিল স্বাধীনতার ডাক। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙতে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল জাতির জনকের নির্দেশে। ঐতিহাসিক এই দিনটিতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হলো স্বাধীনতার স্থপতিকে। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ সময় প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ দিবসটির তাৎপর্য তুলে ধরেন। বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর নিরস্ত্র বাঙালি ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে, ছিনিয়ে আনে স্বাধীনতা। কে কোথায় দাঁড়িয়ে কি বলল, আমার মতো লোক আমরা পল্টন ময়দানে দাঁড়িয়ে বহুবার স্বাধীনতার ঘোষণা দিয়েছি, কিন্তু আমাদের ঘোষণায় কাজ হয় না। যতক্ষণ বাংলার প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু ঘোষণা না করেছেন ততক্ষণ পর্যন্ত মুক্তিযুদ্ধ শুরু হয় নাই। তিনি এমন একটি বক্তৃতা করেছিলেন যে এই বক্তৃতার মধ্য দিয়ে আমরা দিক নির্দেশনা পেয়েছিলাম মুক্তিযুদ্ধে আমাদের কি করণীয়। তিনি সমস্ত বাঙালি জাতিকে একই মোহনায় দাঁড় করিয়েছিলেন। তোফায়েল আহমেদ বলেন, যারা এখনো স্বাধীনতার বিরোধিতা করে তারাই বাংলাদেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। বেগম খালেদা জিয়া একটা নিষ্পত্তি হওয়া জিনিস, ৩০ লক্ষ শহীদ, সেটাকে তিনি বিতর্ক সৃষ্টি করেছেন। অর্থাৎ বেগম খালেদা জিয়া যখন কথা বলেন তখন মনে হয় যে পাকিস্তানের প্রতিনিধি কথা বলছেন। সুতরাং ৩০ লক্ষ লোক শহীদ হয়েছে, এটা আন্তর্জাতিক স্বীকৃত। তিনি সেটাকে বিতর্ক তিনি শুরু করেছেন। সুতরাং স্বাধীনতার চেতনা, মূল্যবোধকে ধ্বংস করার জন্য বিএনপি জামাত ঐক্যবদ্ধ হয়েছিল এবং জঙ্গি তৎপরতা তারা শুরু করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে, সফলতার সাথে সেটা নির্মূল করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় নেতাদের শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডি ৩২-এ পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি সরকার দেশের পাটকলগুলো বন্ধ করে দিয়েছিল। গতকাল পাটজাত পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। এ সময় পাটকে কৃষিজাত পণ্য হিসেবে ঘোষণা করে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে পাটকলগুলোকে যুগোপযোগী করার কথা বলেন তিনি। বাংলাদেশের পাটের খ্যাতি বিশ্বজোড়া। একসময় পাটকে বলা হতো দেশের প্রধান অর্থকরী ফসল। বাংলার সোনালী আঁশের গৌরব যখন হারিয়ে যেতে বসেছিল, তখন পাটের ব্যবহার আরো বাড়াতে করা হয় নতুন আইন। পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০-এর সফল বাস্তবায়নে অবদান রাখায় পাট মন্ত্রণালয় সম্মাননা জানায় ৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। পাটের বহুমুখী ব্যবহারকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও পরনে ছিল পাটের শাড়ি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশের পাট শিল্পকে ধ্বংসের দোরগোড়ায় নিয়ে গিয়েছিল বিএনপি জামাত সরকার। বাংলাদেশে পাটকলগুলো বন্ধ করে দেবে এবং গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে শ্রমিকদের বিদায় দেবে। এই গোল্ডেন হ্যান্ডশেক এবং পাট শিল্প বন্ধ করার কথা বলে এখান থেকে মোটা টাকা নিয়ে আসলো। ফলাফলটাই ছিল যে ২.৫ লক্ষ বেল পাট রপ্তানি বিদেশে বন্ধ হয়ে যাবে। একই মেমোয়ারে ভারতের সাথে ওয়ার্ল্ড ব্যাংকের যে চুক্তি, সেটা ছিল ভারত নতুন পাটকল তৈরি করবে এবং ২.৫ লক্ষ বেল পাট তারা বিদেশে রপ্তানি করবে। মৃতপ্রায় পাট শিল্পের পুনরুজ্জীবনে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন শেখ হাসিনা। অন্য সব পণ্য যার সঙ্গে কৃষির সাথে একটু সম্পর্ক, সেগুলি কৃষি পণ্য হিসেবে বিশেষ সুবিধা পায় আর পাট পায় না, এটা অত্যন্ত দুঃখজনক। আমি আজকে এটা ঘোষণা দিতে চাই যে আমাদের পাট উৎপাদন এবং পাটকে আমরা কৃষিজাত পণ্য হিসেবেই বিবেচনা করব। ইতিমধ্যে যে মিলগুলি আমরা চালু করে দিয়েছি, সেগুলি যাতে লাভজনক হয় সে ব্যাপারে সকলেই যত্নবান হবেন। আমরা আমাদের যেমন সকলে বেতন ভাতা বাড়িয়েছি, আমরা মজুরি কমিশনও ঘোষণা দেব, যাতে করে আমাদের শ্রমিকদেরও সমস্যা দূর হয়। পরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাট পণ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ ব্যবহারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে বইছে আলোচনা সমালোচনার ঝড়। যে প্রক্রিয়ায় নিবন্ধন কাজ সম্পন্ন হচ্ছে তাতে গ্রাহকের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। প্রযুক্তিবিদরাও তাদের সঙ্গে সহমত পোষণ করলেও এরূপ শঙ্কার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে সরকার।
বায়োমেট্রিক প্রকল্পের সফলতায় বিচলিত হয়ে স্বার্থান্বেষী একটি মহল অত্যন্ত সুপরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে এটি ভেস্তে দিতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারিকুজ্জামান শিমুলের রিপোর্ট। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্য সরকারের বেঁধে দেওয়া সময় শেষ হতে বাকি আর মাত্র 1.5 মাস। স্বল্প এই সময়ের মধ্যে নিজেদের সিম নিবন্ধনে কাস্টমার কেয়ার সহ নির্ধারিত স্থানগুলোতে তাই ভিড় করছেন গ্রাহকরা। অপারেটররা বলছেন গত 16 ডিসেম্বর শুরু হওয়া এই কার্যক্রমের প্রথম দিকে আশানুরূপ সাড়া পাওয়া গেলেও সেই জোয়ারে কিছুটা ভাটা ফেলেছে ফেসবুক সহ সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া আঙুলের ছাপ বিতর্ক। সম্প্রতি আলোচনায় আসা এই বিতর্কে যে প্রক্রিয়া ও যাদের মাধ্যমে এই কাজ সম্পন্ন করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে কেউ কেউ বলছেন এর মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আঙুলের ছাপ এত সেন্সিটিভ একটা জিনিস যদি আমি আমার একটা বহুজাতিক কোম্পানির কাছে তো আমি দিতে পারি না। এটার মাধ্যমে যে কোনো মিস ইউজ হবে না, আমার ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করবে না, সেটা গ্যারান্টি কে দিবে? সরকার যদি এভাবে নিজ দায়িত্বে এটা নিত, কোনো বহুজাতিক কোম্পানির কাছে এটা না যেত, তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য শক্তিশালী হতো। তাদের এই শঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছেন না প্রযুক্তিবিদরাও। সবচেয়ে বড় যে কনসার্ন, আপনার পারমিশন ছাড়াই বা আপনার অজ্ঞাতে আরেকজন আপনাকে ইনপারসনেট করতে পারে। কোথাও লোন নিতে হবে, সে আমার হয়ে নিয়ে ফেলতে পারে। কোথাও কোনো ক্রাইম হলো, ঝামেলায় পড়বো আমি, যার জন্য আমি কিছুই জানি না হয়তো। সরকার এবং বিটিআরসির দায়িত্ব হলো এই ডিভাইসগুলোকে এনশিওর করা যে এগুলো প্রপারলি টেস্ট করা হয়েছে কিনা। তবে গ্রাহকের প্রকৃত পরিচয় শনাক্তে নেয়া আঙুলের এসব ছাপ সংরক্ষণ করা হচ্ছে না বলে জানিয়েছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটব। তাদের তো আঙুলের ছাপ নেওয়ার পর বলা হচ্ছে না আপনি 2 দিন পরে আসেন, তখনই সেটা ভেরিফাই হচ্ছে। যদি স্টোর করা হতো তাহলে তো বলা হতো 2 দিন পরে আসেন। এদিকে গ্রাহক নিরাপত্তা নিশ্চিত করেই সিম নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলছেন একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সুপরিকল্পিতভাবেই বায়োমেট্রিক পদ্ধতির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা একটা বায়োনারি ডিজিটাল কোড যেটা ফিজিক্যালি ব্যবহার করা যায় না। সুস্পষ্টভাবে বলতে চাই, যারা এই প্রোপাগান্ডা করছেন তারা অবৈধ ভিআইপির সঙ্গে জড়িত, তারা হুমকিদাতা ও এক নামে 100 সিম তারা ইউজ করে। অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ ছাড়াও বর্তমানে পাকিস্তান ও সৌদি আরবে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করা হচ্ছে। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, মুকুলে মুকুলে ভরে গেছে রাজশাহীর আম বাগান। পোকার আক্রমণ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা, ঠিক সময়ে কীটনাশক প্রয়োগের পরামর্শ ফল গবেষকদের। যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাশেম আলীর মামলার আপিলের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। একই সঙ্গে এ মামলাকে কেন্দ্র করে প্রধান বিচারপতিকে জড়িয়ে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। আর সাবেক আইনমন্ত্রী বলেছেন 8 মার্চ মীর কাশেম আলীর মামলার আপিলের রায়ের দিন ধার্য থাকায় এ পর্যায়ে কোনো ধরনের বক্তব্য দেয়া সমীচীন হবে না। আলবদরের অন্যতম শীর্ষ নেতা মীর কাশেম আলীর আপিল শুনানিতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। এক যুদ্ধাপরাধীর মামলার শুনানিতে প্রধান বিচারপতির এমন মন্তব্য নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। শনিবার রাজধানীতে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির এক অনুষ্ঠানে দাবি ওঠে কাশেম আলীর আপিল পুনঃশুনানির এবং মামলা থেকে প্রধান বিচারপতির সরে দাঁড়ানোর। এর প্রেক্ষিতে রোববার মীর কাশেম আলীর মামলা নিয়ে প্রধান বিচারপতিকে জড়িয়ে বিরূপ মন্তব্য থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানালেন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। আগামী 8 তারিখে রায়ের জন্য ধার্য আছে, ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য এবং এইটা বিচারালয়ের প্রতি, প্রধান বিচারপতির প্রতি এই ধরনের কোনো উক্তি না করার জন্য। এই ধরনের উক্তি করলে আমাদের ন্যায় বিচার ব্যাহত হবে এবং আমরা যুদ্ধাপরাধের মামলার যেই সার্থকতার সাথে এগুলো সম্পন্ন করে এসেছি সেগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আর সাবেক আইনমন্ত্রীর মত 8 মার্চ কাশেম আলীর রায়ের দিন ধার্য থাকায় এ পর্যায়ে মামলা নিয়ে কোনো ধরনের মন্তব্য বা বিতর্ক সৃষ্টি করা সমীচীন নয়। বিচার কাজটা সমাপ্ত না হওয়া পর্যন্ত কোনো পক্ষেরই আমার মনে হয় বিচারকে নিয়ে এরকমভাবে পাবলিক স্টেটমেন্ট দেওয়া বা এটা আবার মিডিয়াতে প্রকাশ করা এটা সমীচীন না। এদিকে মীর কাশেম আলীর মামলাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি সম্পর্কে দেওয়া বক্তব্য বিচার বিভাগের প্রতি অবমাননার শামিল মন্তব্য করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, রাষ্ট্রের বিরুদ্ধে যায় বা জনগণের বিপক্ষে যায় অথবা বিচারের সময় আদালতের কোনো বক্তব্য কোনো এক পক্ষে যায়, এমন বক্তব্য থেকে বিরত থাকাই ভালো।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এইরকম সাবভার্সিভ কথা বলে আদালত আমাকে সুযোগ করে কেন দিলেন? জাতির পক্ষে ক্ষতিকর বা রাষ্ট্রের পক্ষে ক্ষতিকর কোনো বক্তব্য, বা আমরা মনে করি আইনের দৃষ্টিতে মনে করি কোনো এক পক্ষ কোনো এই যে বক্তব্য যাবে, এই রকম বক্তব্য হচ্ছে সাবভার্সিভ বক্তব্য, যেটা আদালত রাখতে পারেন না। আমি সেই সাবভার্সিভ বক্তব্যের বিরুদ্ধে আমি কথা বলেছি, কিন্তু আমি কোনো সাবজুডিস ম্যাটারে কথা বলি নাই। আমাদের মাননীয় বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল সাহেব, তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই সাবভার্সিভ উক্তি যখন আদালত করলেন, তাকে তো রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে তাকে বাধা দেওয়া উচিত ছিল। তিনি কেন সেই দায়িত্বটা পালন করলেন না? বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হলেন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে তারেক রহমানও দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। গতকাল চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচন পরিচালনা কমিশনের প্রধান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সংবাদ সম্মেলনে এই ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এই ফলাফলের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে 19 মার্চ দলের জাতীয় কাউন্সিলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য যথাক্রমে বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমান একক বৈধ প্রার্থী হওয়ায় নির্বাচন কমিশন বেগম খালেদা জিয়াকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান পদে ও জনাব তারেক রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে আগামী 3 বছরের জন্য নির্বাচিত ঘোষণা করছে। গণতন্ত্রের নামে বিএনপির কাউন্সিল একটি তামাশায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। 7 মার্চের জনসভা সফল করার জন্য গতকাল রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় একথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, 1/11 কুশীলবদের বিচারের সামনে দাঁড় করানোর জন্য আলাদাভাবে কমিশন গঠন করা উচিত। সেই সঙ্গে আগামী 8 মার্চ মীর কাসেম আলীর সর্বোচ্চ সাজা দেখার জন্য নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান তারা। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অপপ্রচার চলছে। আমাদের শপথ নিতে হবে, সাম্প্রদায়িক উগ্রবাদকে আমরা জনগণকে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে প্রতিহত করব। 11 ঘটনার জন্য প্রয়োজনীয় তদন্ত কমিশন গঠন করা হোক। এই তদন্ত কমিশনের মাধ্যমে তদন্ত করেই এর পিছনে যারা কুশলী ছিল তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইনের আওতায় আনা হোক। যারা আগামীকাল 7 মার্চ উদযাপন করবে না, তারা স্বাধীনতা চায় না, এখনো পাকিস্তানের পক্ষে বাংলাদেশের ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আরেকবার প্রস্তুতি নিতে হবে। সরকারের কর্মকুফ সুবিধা এবং 1 অঙ্কের সুদে ঋণ সুবিধা সহ বিশেষ আর্থিক প্রণোদনা পেলেও শক্তিশালী হচ্ছে না ব্যবহৃত প্লাস্টিক পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়া। গবেষকরা বলছেন, 65% ব্যবহার অনুপযোগী প্লাস্টিক রিসাইক্লিং হচ্ছে না। এক্ষেত্রে সঠিক পরিকল্পনা আর সংগ্রহ পদ্ধতির উন্নয়নে জোর দেওয়ার পরামর্শ তাদের। যদিও প্লাস্টিক পণ্য ক্ষতিকর নয় উল্লেখ করে শিল্প মালিকদের দাবি, ব্যক্তিগত পর্যায়ে বর্তমানে সিংহভাগ প্লাস্টিক পণ্য পুনরায় ব্যবহারযোগ্য করছেন তারা। জুবাইর ফয়সালের রিপোর্ট। বছরে প্রায় 40 লাখ টন প্লাস্টিক পণ্য উৎপাদিত হয় দেশের কারখানাগুলোতে। এমনকি গেল 10 বছরে প্লাস্টিক খাতের মোট উৎপাদনও বেড়েছে প্রায় 3 গুণ। সে হিসেবে প্লাস্টিক শিল্পের গুরুত্ব যেমন বাড়ছে, তেমনিভাবে বাড়ছে অপচনশীল প্লাস্টিক বর্জ্যের পরিমাণ। মাথাপিছু 6 কেজি প্লাস্টিক পণ্য ব্যবহৃত হচ্ছে বাংলাদেশে, যে সংখ্যাটা যুক্তরাষ্ট্রে 100 কেজি, ইউরোপের বিভিন্ন দেশে 120 আর সিঙ্গাপুরে প্রায় 130 কেজি। এরপরও গবেষণায় দেখা গেছে, ব্যবহারের দিক থেকে পিছিয়ে থাকলেও প্লাস্টিক বর্জ্যের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান বেশ উপরেই। গবেষকরা বলছেন, নাগরিকদের অসচেতনতার সঙ্গে ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার কারণেই দীর্ঘ হচ্ছে প্লাস্টিক বর্জ্যের ভাগাড়। অলমোস্ট 38% অফ দিস প্লাস্টিক ওয়েস্ট এটা রিসাইকেল হয়, আর বাকি 68% ধরেন সেটা ডিসপোজাল সাইট অথবা ড্রেনে পড়ে থাকছে। উন্নত দেশগুলিতে প্লাস্টিক বর্জ্যের একটা ব্যবস্থাপনা সিস্টেম আছে এবং জনগণ সচেতন। বাংলাদেশে কোনো আইন নাই বর্জ্যকে পৃথক করার, এটা খুব দরকার, জরুরি। ভালো বর্জ্য খারাপ বর্জ্য মিশে গেলে তখন এটাকে আবার
পরিষ্কার করা, এটাকে প্রসেস করা অনেক এক্সপেন্সিভ। তবে এমন পর্যালোচনার সঙ্গে দ্বিমত রয়েছে প্লাস্টিক শিল্প মালিকদের। এমনকি অপ্রাতিষ্ঠানিকভাবেই বর্তমানে শতকরা 70% প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং এর আওতায় এসেছে বলেই দাবি তাদের। আনঅর্গানাইজডলি কালেকশন হচ্ছে এবং রিসাইক্লিং হচ্ছে মোর দেন 70%। যদি কালেকশন সিস্টেম গভর্নমেন্ট ডেভেলপ করে দেয় 100% রিসাইকেল করা সম্ভব। পরিবেশের ওনারা প্র্যাকটিক্যালের সাথে নাই। দুই একজন নেতৃবৃন্দ বলেছেন যে প্লাস্টিকের ক্যান্সার হয়, তো ক্যান্সারের যে মেডিসিনটা সেটা কিন্তু প্লাস্টিক দিয়ে প্যাকিং হয়। 10 লাখ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি প্লাস্টিক খাতে মোট বিনিয়োগের পরিমাণ 10,000 কোটি টাকা। তাই নতুন করে বিনিয়োগ কঠিন উল্লেখ করে প্লাস্টিক রিসাইক্লিং প্লান্ট স্থাপনে সরকারকেই এগিয়ে আসার আহ্বান মালিকপক্ষের। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে খবর প্রচারের পর কিছুদিন বন্ধ থাকলেও আবারও শুরু হয়েছে বগুড়ার করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন। বেসরকারি সংস্থা টিএমএসএস ও কিছু বালু ব্যবসায়ী চালাচ্ছে এই ব্যবসা। এতে নদী পাড়ের জমি ভাঙনে সর্বশান্ত হচ্ছেন এলাকার মানুষ। এনজিও কর্মকর্তার দাবি, তাদের ভেঙে যাওয়া জমি ভরাট করতেই বালু উত্তোলন করা হচ্ছে। আর প্রশাসন বলছে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। রবিউল ইসলামের ছবি নিয়ে মাজিদুর রহমানের রিপোর্ট। গত কয়েক বছর ধরে বগুড়া সদর উপজেলা শেখেরকোলা, শাখারিয়া ও নিশিন্দারা ইউনিয়নে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে বেসরকারি সংস্থা টিএমএসএস ও এলাকার কিছু প্রভাবশালী বালু ব্যবসায়ী। শ্যালো চালিত মেশিন দিয়ে প্রতিদিন ট্রাকে ট্রাকে বালু উত্তোলন করা হচ্ছে নদী থেকে। বালু উত্তোলনের ফলে নদীর তীরে থাকা জমিগুলো ভেঙে যাচ্ছে নদীগর্ভে। পরিবর্তন হচ্ছে নদীর গতিপথ। প্রতিবাদ করেও ফল পাচ্ছে না স্থানীয়রা। টিএমএসএ বালু কাটার কারণে আমাদের ফসলের জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের জমি ভেঙে বালু নিয়ে যাচ্ছে। জমি ওখানে আছে 45 শতক মাটি, কিন্তু ভাঙ্গে এখন 1 বিঘা টিকেছে। এই জমিগুলো ভাঙ্গে শেষ বিলীন হয়ে গেছে। করতোয়া নদীর ভিতর দিয়ে আপনার এই যে পেপার মেলে যে পানিগুলো যাচ্ছে, যার কারণে আপনার মানুষ যে ঘাস দেবে একটা জমি, সেটাও আপনি এখানে পারিচ্ছে না। আমরা প্রতিবাদ করবে গেলে আমাদের বিরুদ্ধে কেস লাগিয়ে দিচ্ছে। ওই ভয়তে এলাকার বাসী কেউ নদীর ধারে যাচ্ছে না। বালু উত্তোলনের কথা স্বীকার করে এনজিও পরামর্শকের দাবি, অবৈধ বালু ব্যবসায়ীর দ্বারা ভাঙনের জমি ভরাট করতেই তাদের এই বালু উত্তোলন। টিএমএসএস দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা যদি কেউ দেখাতে পারে, আমাদের পেপারে বিজ্ঞপ্তি দিয়ে বলা আছে যে আমরা 1 লক্ষ টাকা পুরস্কার দিব। অবশ্য প্রশাসন বলছে পর্যায়ক্রমে সবগুলি পয়েন্টে অভিযান চালিয়ে বালু তোলা বন্ধ করা হবে। করতোয়ার এই পয়েন্টে টিএমএসএস তুলছে, এটা দিয়ে 2টা মোবাইল কোর্ট হলো। এরপরও যদি বন্ধ না হয় তাহলে আমরা এখানে আবার আসবো, আর এর বাকিগুলো পর্যায়ক্রমে মোবাইল কোড করা হবে, বাকি পয়েন্টগুলোতে যেগুলোতে বালু তোলা হচ্ছে। এলাকাবাসী দেওয়া তথ্য মতে সদর উপজেলা শেখেরকোলা, শাখারিয়া ও নিশিন্দারা ইউনিয়নে বালু উত্তোলনের ফলে প্রায় 300 একর জমি করতোয়া নদী গর্ভে বিলীন হয়েছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। সময় সংবাদে আরো থাকছে, ইকুয়েডরের টাঙ্গুয়াহুয়া আগ্নেয়গিরির উদগীরণ, কালো ধোঁয়া আর ছাই ঢেকে গেছে গোটা এলাকা। দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি। দিনাজপুরের সেতাবগঞ্জে পুলিশের পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 পুলিশ সদস্য। ভোরে বোচাগঞ্জ পীরগঞ্জ সড়কে ঢিলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত রাতে টহল দেওয়ার এক পর্যায়ে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন কনস্টেবল আব্দুল লতিফ। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই তো এই অবস্থা, 3 জনই তো গল্প করে যাচ্ছি, ওখান থেকে গাড়িটা ব্যাক করলো, আসতেছি, আসার পথে এই ঘটনা ঘটে গেল। বেলাল খুব গুরুতর মাথায় আঘাত পেয়েছে, আর আব্দুল গফফার নামে সে বুকে এবং পায়ে আঘাত পাইছে। তো পরবর্তীতে বেলালকে রংপুর মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয়েছে। 9 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছেন গ্যাসের আগুনে দগ্ধ মা সুমাইয়া আক্তার। গতকাল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চিকিৎসকরা জানান, লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বেলা 3:30টায় মারা যান তিনি। এদিকে গ্যাসের আগুনে একই পরিবারের 5 জন দগ্ধ হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন স্বজনরা। সুমাইয়ার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালের বারান্দায় কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা। স্বামী ও সন্তানের মৃত্যুর পর এবার মৃত্যুর কাছে হার মানলেন তিনিও।
তবে গ্যাসে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনাকে প্রশ্নবিদ্ধ করেছেন নিহতের স্বজনেরা। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা। কিচেনটা অ্যাজ ইউজুয়াল রয়ে গেছে, কিন্তু বেডরুমগুলো বাড়ানো হয়েছে। এটা কিচেন থেকে হয় না, এটা আমাদের একদম 100% কনফার্ম। সুষ্ঠু তদন্ত আমরা চাচ্ছি ইনশাআল্লাহ। কিভাবে হলো? 3:15 আমরা ভাবি সুমাইয়া খানম মানে পৃথিবীর সব মায়া ত্যাগ করে চলে গেছেন। বরিশালে নবগ্রাম রোডের যে এখানে কবরস্থান আছে, মার্কাজ মসজিদে কবরস্থান, সেখানে দাফন করা হবে। চিকিৎসক জানিয়েছেন শনিবার বিকেল থেকেই সুমাইয়ার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বিকেল 3:15 মারা যান তিনি। উনি লাইফ সাপোর্টে গিয়েছিলেন গতকালকে 12:15টার দিকে। যেগুলো টেস্ট বা ECG সেগুলো করে আমরা কনফার্ম হয়েছে, তারপরে আমরা ডিক্লেয়ার করেছি যে উনি ফাইনালি আর নেই। গত 26 ফেব্রুয়ারি উত্তরায় রান্নাঘরে গ্যাসের চুলার বিস্ফোরণে দগ্ধ হন সুমাইয়া সহ একই পরিবারের 5 জন। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। মুকুলে মুকুলে ছেয়ে গেছে রাজশাহীর আম বাগানগুলো। এবার গাছে বেশি মুকুল আসায় বাম্পার ফলনের আশা আম চাষিদের। ভালো ফলনের আশায় তাই বাগানে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে প্রাকৃতিক দুর্যোগ ও পোকার আক্রমণ নিয়ে খানিকটা দুশ্চিন্তায় রয়েছেন। রাকিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুস সালাম। দিগন্ত জুড়ে আম বাগানগুলো এখন অনেকটাই পরিণত হয়েছে ফুল বাগানে। এখানে বাতাসে মুকুলের মৌ মৌ গন্ধ, যেন প্রকৃতির অলংকারে নুয়ে পড়েছে গাছের ডালপালা। এই ডালেই সপ্তাহ 2 পরে দেখা দেবে আমের গুটি দানা। তাই বাগান পরিচর্যার কাজে ব্যস্ত সময় কাটছে আম চাষিদের। গত বছরের চেয়ে এবার মুকুল বেশি আসায় অধিক লাভের স্বপ্ন দেখছেন তারা। আশা করা যে এবার মূল মুকুল ইনশাল্লাহ ভালো আছে, তো বেনিফিট এবার ইনশাল্লাহ আশা করছি যে ভালোই হবে। গতবার থেকে এবার আল্লাহ খুবই যথেষ্ট পরিমাণ ভালো দিয়েছে। কদিন বাদে গুটি আসবে, তো পানি টানি দিতে হবে, স্প্রে করতে হবে। এটাতে এখন পরিচর্যা নিলে একটা ভালো ফলন আশা করা যায়, এই জন্য আমরা এটা পরিচর্যা নিচ্ছি। তবে বৈরী আবহাওয়া ও পোকার আক্রমণের শঙ্কা অধিক ফলনে বাধা মনে করছেন আম চাষিরা। 10-12 দিন পর হয়তো একটু গুটি আসবে, গুটির গোড়াতে হয়তো পোকার আক্রমণটা একটু বেশি, ওটাই সমস্যা ধরেন আমাদের। পোকা ধরে, আমরা ফুটা করে, হ্যাঁ, ওটার জন্য যে কি বিষ দিব না দেব, ওটার জন্য একটু আমরা ভয়ে। আর ভালো ফল পেতে সঠিক সময়ে কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। এখন পর্যন্ত আম ফুটন্ত অবস্থায় একটি স্প্রে হয়ে গেছে, আর একটি স্প্রে মোটর দানা আকার হলেই তখন এই স্প্রেটি দিতে হবে। সমস্ত গাছ ভিজে স্প্রে দেওয়া হয়, তাহলে আমের যে ফল আসবে এটা গাছে দাঁড়িয়ে যাবে এবং ভালো ফলন হবে। এবার জেলায় আমের বাগান রয়েছে 16,583 হেক্টর জমিতে, যা গত বছরের থেকে 64 হেক্টর বেশি। আর উৎপাদন আশা করা হচ্ছে 2,15,579 মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের শিবচর ইউনিয়নের গ্রামগঞ্জে সরব হয়ে উঠেছেন প্রার্থী ও ভোটাররা। তবে ভোটের আগেই 16টি ইউনিয়নের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের 10 জন চেয়ারম্যান প্রার্থী। অন্যদিকে বিএনপি প্রার্থীরা আত্মগোপনে থাকলেও প্রচারণায় বাধা, হুমকি সহ নানা অভিযোগ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের। অবশ্য আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 22 মার্চ প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের শিবচরের ইউনিয়নগুলোতে বইতে শুরু করেছে ভোটের হাওয়া। প্রার্থীরা দিনরাত চষে বেড়াচ্ছেন ইউনিয়নের পাড়া মহল্লা সহ অলিগলি, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হলেও প্রচারণায় বাধা, হুমকি সহ নানা অভিযোগ করেছেন বিদ্রোহী প্রার্থীরা। আর বিএনপি মনোনীত প্রার্থীরা রয়েছেন আত্মগোপনে। অসহায় গরিব মানুষের সেবা করা এবং সামাজিক অনেক এই পরিবর্তন করা, সামাজিক পরিবর্তন করা, আমি এটা আলোকিত বাসকান্দি ইউনিয়ন করতে চাই। আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা নানাবিধ ধমকি দামকি দিচ্ছে। আমি এখন চাচ্ছি আমরা যাতে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারি এবং যাতে জনগণের মতামতের রায় প্রতিফলিত হয়। ভোটাররা বলছেন তারা যোগ্য ব্যক্তিকেই জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন। দুঃখে সুখে যাকে কাছে পাই তাকে আমরা ভোট দিব। যে আমাদের পাশে সবসময় দাঁড়ায় তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। আমাদের যে আমরা সাধারণ জনগণ আছি, আমরা
যাতে সুস্থভাবে ভোট দিতে পারি, এটাই আমাদের দাবি। সুস্থ নির্বাচন করে যে জয় হয়, ইনশাআল্লাহ আমরা তাদের পক্ষে আছি। জেলা নির্বাচন কর্মকর্তা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন। আমি আশা করছি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচন আচরণবিধি মেনে চলে একটি উৎসমুখর পরিসর নির্বাচন পরিচালনা করবেন। যারা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করবেন, নির্বাচন আচরণবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিবচরের 16টি ইউনিয়নের মধ্যে 10টিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী। বাকি 6টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 13 জন ও 572 জন মেম্বার পদে প্রার্থী রয়েছেন। মোট ভোটার সংখ্যা 1,79,422 জন। সময় সংবাদ, মাদারীপুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। এতে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার সদস্যগণ। আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ব্রিফ করার কথা রয়েছে। দেশের বাইরের খবর। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সামরিক মহড়া চালালে দেশ দুটিতে পারমাণবিক বোমা হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। এক বিবৃতিতে পিয়ংইয়ং জানায়, যৌথ মহড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া আগ্রাসন চালানো যে প্রস্তুতি নিচ্ছে তার জবাবেই এ হামলা চালানো হবে। সোমবার সামরিক মহড়ায় দক্ষিণ কোরিয়া 3 লাখ ও যুক্তরাষ্ট্রের 15,000 সেনা সদস্য অংশগ্রহণ করবে বলে আগেই জানানো হয়েছে। সম্প্রতি উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় শনিবার নিরাপত্তা পরিষদ নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির উপর। এর একদিন পরে পারমাণবিক বোমা হামলা চালানোর হুমকি দিল পিয়ংইয়ং। ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে টাংগুরাহুয়া আগ্নেয়গিরি থেকে ধোঁয়া ও ছাই বের হতে শুরু করেছে। রোববার রাতে প্রচণ্ড বিস্ফোরণে আগ্নেয়গিরিটি থেকে উদগীরণ শুরু হয়। প্রায় 2,500 মিটার উচ্চতা পর্যন্ত ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়ছে। ধারণা করা হচ্ছে অগ্নুৎপাতের ভয়াবহতা আরও বাড়তে পারে। এ অবস্থায় ওই এলাকায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। এর আগে শেষবার 1999 সালে এই আগ্নেয়গিরি থেকে উদগীরণ হয়। ইকুয়েডরে মোট 84টি আগ্নেয়গিরির মধ্যে 24টি সক্রিয়। মার্কিন গণমাধ্যমে পথে ঘাটে এখন একটা বিষয় নিয়েই গুঞ্জন চলছে। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন মুলুক কার দখলে যাবে, কে বসবেন মসনদে। রাজনীতি সংশ্লিষ্টে এমন যে কোনো বিষয় প্রাপ্তবয়স্কদের আলোচনার বিষয় থাকলেও যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের এক ছোট শহরে চোখে পড়বে 4 থেকে 10 বছরের শিশুরা জানাচ্ছেন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তাদের বিভিন্ন পছন্দ অপছন্দ। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের পোটোম্যাক শহরের এই ক্ষুদে স্কুল শিক্ষার্থীদের এখন আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন। মার্কিন রাজনীতির জটিল মারপ্যাচকে শিশুদের বোধগম্য করে তুলতে লেখক সিনথিয়া লেভিনসন বেশ কয়েকটি শিশুতোষ বই রচনা করেন। এসব বই থেকে শিশুরা মার্কিন রাজনীতির ইতিহাস ও ডেমোক্রেটদের ভূমিকা সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে বলে আশা তার। শিশুরা বইগুলো নিশ্চয়ই পছন্দ করবে। মার্কিন রাজনীতিতে আর সবার মতো শিশুদের মতামতের যথেষ্ট গুরুত্ব আছে। এক্ষেত্রে আমি শিশুদের সামনে হিলারির একটি স্পষ্ট ছবি তুলে ধরার চেষ্টা করেছি। বইগুলোর কেন্দ্রীয় চরিত্রে আছে ডেমোক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী সাবেক ফার্স্ট লেডি, সিনেটর ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। বইগুলোতে হিলারির রাজনৈতিক ক্যারিয়ারের উল্লেখযোগ্য বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এজন্য লেখককে বেশ কয়েকবার হিলারি ও তার কাছের মানুষদের সাক্ষাৎকার নিতে হয়েছে। সম্প্রতি কোল্ড স্প্রিং এলিমেন্টারি স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় রাজনীতির এসব বই। গণমাধ্যম থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের পথে ঘাটে নির্বাচন নিয়ে আলোচনা হওয়ায় শিশুরা আগে থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এই বিষয়ে প্রাথমিক কিছু ধারণা লাভ করে। বই হাতে পেয়ে জানার উদ্দেশ্য যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। এক সুযোগে শিশুরা জানিয়ে দেয় প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে তাদের চাওয়ার কথা। যুক্তরাষ্ট্রে কখনো কোনো নারী প্রেসিডেন্ট হয়নি, তাই আমি চাই হিলারির মতো সুন্দর কেউ প্রেসিডেন্ট হোক। আমি দেখতে চাই সে প্রেসিডেন্ট হয়ে কেমন কাজ করে।
আমি বার্নি স্যান্ডার্সের পক্ষে। সে সরাসরি অনেক কথার জবাব দেন যেটা হিলারি পারেন না। তাছাড়া হিলারি তো হোয়াইট হাউসে ছিলেনই। নির্বাচন ঘিরে শিশুদের অন্যতম দাবিগুলো ছিল অভিবাসীদের অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক বৈষম্য দূরীকরণ। এক্ষেত্রে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বারবার ব্যর্থ প্রমাণিত হয়েছে বলেও জানায় শিশুরা। ট্রাম্প কখনোই ভালো প্রেসিডেন্ট হবে না, কারণ সে মিথ্যুক, ভণ্ড, পাগল। আমি চাই রিপাবলিকান নেতারা তার বিরুদ্ধে দাঁড়াক। লেভিংটনের মতো মার্কেল ও জোনা উইন্টার নামে দুই লেখক 4 থেকে 8 বছর বয়সী শিশুদের জন্য রঙিন ছবি সম্বলিত রাজনীতির বিভিন্ন বই বের করেন। তবে তারা নারী নেতা হিসেবে হিলারির যেমন ইতিবাচক দিকগুলো তুলে ধরেছেন, বাদ দেননি তার ব্যর্থতার জায়গাগুলো। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। খেলার খবর। এশিয়া কাপের হতাশা কাটিয়ে মূল পর্বে খেলার লক্ষ্য নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকাল 8টায় বিমানবন্দরে পৌঁছার পর সকাল 10:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে করে ভারতের উদ্দেশ্যে রওনা হয় টাইগাররা। যাবার আগে বিমানবন্দরে টাইগার অধিনায়ক মাশরাফি বলেন, এশিয়া কাপের ফাইনালে হারলেও পুরো টুর্নামেন্টের অভিজ্ঞতা ওয়ার্ল্ড টি20তে বাংলাদেশ দল কাজে লাগাতে পারবে। আর বাছাই পর্বের বাধা সাফল্যের সঙ্গে উতরে গিয়ে সুপার 10-এ খেলার প্রাথমিক লক্ষ্য নিয়ে ভারত সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন ম্যাশ। আমাদের প্রথমে তো কোয়ালিফাই খেলতে হবে। আমরা আশা করি ইনশাল্লাহ ভালোভাবে খেলবো এবং সেকেন্ড রাউন্ডে যেতে পারবো আশা করি ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। তারপরে তো অবশ্যই অনেক বড়, যদি যেতে পারি অনেক বড় টিমের সাথে খেলা, তো আমরা আশা করছি ভালো করবো। এখন দেখা যায়। এশিয়া কাপের খবর। ইতিহাস গড়া হলো না বাংলাদেশের। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে 8 উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হলো মাশরাফির দলের। আর সবচেয়ে বেশি ষষ্ঠবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের ট্রফি হাতে তুলল ভারত। গতকাল মিরপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করে মাহমুদুল্লাহ সাব্বিরের ব্যাটে ভর করে 5 উইকেটে 120 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় স্বাগতিকরা। জবাবে শুরুটা ভালো না হলেও ধাওয়ান, কোহলির ব্যাটে চড়ে 2 উইকেট হারিয়ে জয় পায় ভারত। ম্যাচ সেরা হয়েছেন শিখর ধাওয়ান এবং শীর্ষ সেরা বাংলাদেশের সাব্বির রহমান। বাঙালি প্রাণে বৃষ্টি মানেই নতুন প্রাণের সঞ্চার, সব ভুলে আনন্দ যজ্ঞে মেতে ওঠা। তবে কখনো আবার এই বৃষ্টি আনন্দের মঞ্চে ফেলে বিষাদের কালো ছায়া। এশিয়া কাপের ফাইনালের আগেও হঠাৎ করে আঘাত অনাকাঙ্ক্ষিত এই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া, যাতে 5 ওভার কমিয়ে ম্যাচ আনা হয় 15 ওভারে। টস ভাগ্যে হেরে ব্যাট করতে নেমে প্রথম 4 বলে কোনো রান তুলতে পারেননি 2 ওপেনার তামিম ও সৌম্য। ওভারের পঞ্চম বলে 1 রান করে রানের খাতা খোলেন তামিম। তবে শেষ বলে সৌম্যর চারে প্রাণ ফিরে আসে পুরো শেরেবাংলা স্টেডিয়ামে। সন্ধ্যার ভয়াল বৃষ্টির দুঃসহ স্মৃতি ভুলে নেচে ওঠেন ক্রিকেট পাগল সমর্থকরা। সৌম্য ও তামিম দিচ্ছিলেন বড় সংগ্রহের ইঙ্গিত, কিন্তু দলীয় 27 রানেই টাইগার শিবিরে প্রথম আঘাত মেহরার। পান্ডের হাতে ক্যাচ দিয়ে 14 রান করে ফিরে যান সৌম্য। এরপর তামিমের কাঁধে আশার মশাল থাকলেও তা জ্বালাতে দেননি বুমরা। দুর্দান্ত ফর্মে থাকা এই পেসারের বলে মাত্র 13 রান করে আউট হয়েছেন তামিম। আসরটা মোটেও সুখকর হয়নি সাকিব আল হাসানের। শ্রীলঙ্কার বিপক্ষে 32 রান ছাড়া আর কোনো ম্যাচে জ্বলে ওঠেনি সাকিবের ব্যাট। এই ম্যাচেও প্রত্যাশার সঙ্গে হয়নি প্রাপ্তির মেলবন্ধন। অশ্বিনের বলে বুমরার হাতে ক্যাচ দিয়ে সাকিব বিদায় নিয়েছেন 21 রান করে। এরপর জাদেজার 1 ওভারে পরপর 2 বলে অভিজ্ঞ মুশফিক ও অধিনায়ক মাশরাফির বিদায়ে ভেঙে পড়ে টাইগারদের ব্যাটিং মেরুদণ্ড। সেই মেরুদণ্ডে আশার প্রলেপ দেন আগের ম্যাচের জয়নায়ক মাহমুদুল্লাহ ও সাব্বির। দুজন মিলে গড়েন 45 রানের জুটি। আর তাতেই 5 উইকেটে 120 রানের স্কোর পায় বাংলাদেশ। 30 বছরের অপেক্ষার অবসান ঘোচাতে প্রয়োজন ছিল একটি জয়, কিন্তু প্রতিপক্ষের নাম যে ভারত। টি20 সাম্রাজ্যের রাজা তারা। ধোনির দলের সামনে 121 রানের লক্ষ্য ছুড়ে দিয়েই লড়াইয়ে নেমে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় 5 রানে রোহিত শর্মাকে ফিরিয়ে দিয়ে পুরো জাতিকে স্বপ্নের রাজ্যে নিয়ে যান আলামিন। কিন্তু শেখর ধাওয়ান ও বিরাট কোহলির 94 রানের দারুণ জুটিতেই ভেঙে পড়ে স্বপ্নযাত্রা। 60 রান করা ধাওয়ান তাসকিনের শিকার হলেও বাকি কাজটুকু সেরে ফেলেন ধোনি ও কোহলি। আর তাতেই 7 বল হাতে রেখেই ষষ্ঠবারের মতো এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের মুকুট জয় করে ভারত। স্বপ্ন তো আর থেমে থাকে না, একটা ভাঙলে আরেকটা গড়তে হয়। কিন্তু একটি ম্যাচ আর 11 জন বাঙালিকে কেন্দ্র করেও একটি জাতি কিভাবে এক বিন্দুতে আসতে পারে, সেটার অন্যতম নিদর্শন হয়ে থাকবেন মাশরাফিরা। এশিয়া কাপের এই অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস অবশ্যই কাজে দিবে ওয়ার্ল্ড টি20 মঞ্চে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। এবারও হলো না, তবে এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারেও প্রাপ্তির ঝুলিটা হয়েছে সমৃদ্ধ। একই সঙ্গে টি-20 ফরম্যাট রপ্ত করতে শেখা বাংলাদেশ এখন অনেক পরিণত দল। মাশরাফির দুর্দান্ত নেতৃত্বে ওয়ার্ল্ড টি-20তে বিশ্বকাপে মাত করবে বাংলাদেশ, এমন প্রত্যাশার কথাই জানান সমর্থকরা। ঝড় বৃষ্টির এমন বাধাও বাঙালির ক্রিকেট আবেগকে দমিয়ে রাখতে পারে না। প্রকৃতির বৈরিতা সত্ত্বেও এশিয়া কাপের ফাইনাল দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হাজার মানুষের ঢল। এক ঝলক দেখলে কোনো উন্মুক্ত স্টেডিয়ামের কথাই মনে পড়বে। বাক সেজে ভুবুজেলা বাজিয়ে মাশরাফিদের সাথে তাল মিলিয়ে যাচ্ছে এই খ্যাপাটে সমর্থকরা। কখনো উত্তাল, আবার কখনো নিস্তব্ধ। তবে এক আকাশ আশার মেঘ পাহাড়ে মিশে ছুঁয়েছে অতৃপ্তি। এই বাংলাদেশ এইভাবে হারিয়ে যাবে আমি কোনোদিন কল্পনা করিনি। বাংলাদেশ খুবই ভালো খেলছে, তারপরও একটাই ব্যথা নিয়ে এখন চলে যেতে মনটা খুবই খারাপ যে বাংলাদেশ হারিয়ে গেল ইন্ডিয়ার কাছে। টিম পারফরমেন্স ভালো ছিল, জাতীয় এবং বিশ্বজুড়ে বাংলাদেশের ক্রিকেটটি নির্দিষ্ট একটা ভালো অবস্থানে অবস্থান করছে। লাক এটা আমাদের ফেভার করে নাই, তারপরও খুব ভালো খেলছে, ওরা আরও ভবিষ্যতে ভালো করবে এই প্রত্যাশায়। আমরা এজন্য কেউ দুঃখ প্রকাশ করি না। শেষটা ভালো করে সব ভালো করতে চেয়েছিল মাশরাফির দল। তীরে তরে ডুবলেও সমর্থকদের প্রত্যাশা পরাজয় রয়েছে জয়ের রেশ। ইনশাল্লাহ আমরা আগামীতে আরো অনেক ভালো কিছু করবো আর কি, এটাই আমাদের প্রত্যাশা। টি-20 অনেক দূর এগিয়ে গেছে, আমরা চাই টি-20 বিশ্বকাপ আমরা আরো ভালো খেলি। বাংলাদেশ ফাইনাল খেলছে, এটাই অনেক বেশি। মাশরাফিকে অনেক অনেক ধন্যবাদ, ওনার মতো অধিনায়ক বাংলাদেশ আর পাবে না। বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি খেলা খেলার জন্য, আরো এগিয়ে যাক এটাই চাই। 2009 সালে শ্রীলঙ্কার কাছে, 2012 সালে পাকিস্তানের কাছে, সবশেষ 2016 সালে ভারতের কাছে হার। তবে কিছু পরাজয় থাকে আনন্দের রেশ, যে আনন্দের মাত্রাটুকু ছাড়িয়ে যাবে ওয়ার্ল্ড টি-20তে। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ঐতিহাসিক 7 মার্চ আজ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উদ্বুদ্ধ করেছিল জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। জাতি জনকের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন প্রক্রিয়ায় গ্রাহকের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে শঙ্কা। সরকার বলছে এটি পরিকল্পিত অপপ্রচার। ইউপি নির্বাচন নিয়ে সরব প্রার্থী ও ভোটাররা, মাদারীপুরে প্রচারে বাধা, হুমকি সহ নানা অভিযোগ। আচরণবিধি লঙ্ঘন করলেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। কিছুদিন বন্ধ থাকার পর বগুড়ার করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন আবারও শুরু। নদী ভাঙনে সর্বসন্ত এলাকার মানুষ, অভিযান চলছে বলছে প্রশাসন। এবং ওয়ার্ল্ড টি-20তে অংশ নিতে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লেন টাইগাররা। বাছাই পর্বে 9 মার্চ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। মূল পর্বে খেলা লক্ষ্য বললেন মাশরাফি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।